নমস্কার বন্ধুরা, কেরিয়ার টেলসে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা প্রতিনিয়ত কেরিয়ারে সফল হওয়ার জন্য বাইরে দৌড়াচ্ছি, নতুন স্কিল শিখছি, ভালো চাকরির চেষ্টা করছি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন সাফল্যের আসল চাবিকাঠি বাইরে নেই, তা আছে আমাদের মনের গভীরে। স্বামীজির অমর গ্রন্থ রাজযোগ কেবল একটি বই নয়, এটি একটি মানসিক শক্তির ডায়নামো। আজকের ভিডিওটি দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি এই দীর্ঘ আলোচনাটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। প্রথমেই জেনে নেব ধর্ম কি। ধর্ম কি শুধুই বিশ্বাস? স্বামীজির এই বইয়ের শুরুতেই একটি অত্যন্ত আধুনিক ও বৈজ্ঞানিক প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আমরা যখন রসায়ন বা পদার্থবিদ্যা পড়ি তখন আমরা ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করি, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমাদের বলা হয় শুধু বিশ্বাস করো। স্বামীজি এই প্রথার ঘোর বিরোধী ছিলেন। রাজযোগ আমাদের শেখায় যে ধর্ম হলো একটি অনুভূতি। রাজযোগের মূল কথা হলো, যদি এই ব্রহ্মাণ্ডে কোনো সত্য থাকে তবে তা অনুভব করা সম্ভব। যদি মানুষের কোনো আত্মা থাকে তবে তার সাথে কথা বলা সম্ভব। যদি কোনো ঈশ্বর থাকেন তবে তাকে দেখা সম্ভব। বিবেকানন্দ বলেছেন, অন্যান্য বিজ্ঞানের মতো রাজযোগও প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল। আপনি যদি পদার্থবিদ্যা শিখতে চান, আপনাকে ল্যাবরেটরিতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। ঠিক তেমনি আপনি যদি নিজের মনের শক্তিকে জানতে চান, তবে আপনাকে ধ্যান নামক ল্যাবরেটরিতে বসতে হবে। রাজযোগ আপনাকে কোনো অলৌকিকতায় বিশ্বাস করতে বলে না, বরং এটি আপনাকে পরীক্ষা করতে বলে। এর পরের অধ্যায় জেনে নেব একাগ্রতা জ্ঞানের একমাত্র পথ। স্বামীজি একাগ্রতাকে সাফল্যের একমাত্র চাবিকাঠি বলেছেন। তিনি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। সূর্যের আলো যখন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকে তখন তা কাউকে পুড়িয়ে ফেলে না, কিন্তু আপনি যদি একটি আতশ কাঁচ ব্যবহার করে সেই আলোগুলোকে একই বিন্দুতে আনেন, তবে সেখানে আগুন জ্বলে উঠবে। আমাদের মন ঠিকই তেমনি। যারা সফল, সে বিজ্ঞানী হোক বা খেলোয়াড়, তাদের সাফল্যের গোপন রহস্য হলো এই একাগ্রতা। রাজযোগ আমাদের শেখায় কিভাবে এই চঞ্চল মনকে একটি বিন্দুতে স্থির করতে হয়। কেরিয়ার টেলসে বন্ধুদের জন্য এটি একটি বিশেষ শিক্ষা। আমাদের পড়াশোনা বা কাজের সময় মন বারবার ফোনের নোটিফিকেশনে চলে যায়। কেন? কারণ আমরা মনের শক্তি বিক্ষিত। স্বামীজি বলেছেন, যদি তিনি আবার নতুন করে পড়াশোনা শুরু করতেন তবে তিনি তথ্য মুখস্থ না করে আগে মনকে একাগ্র করার চেষ্টা করতেন, কারণ মন স্থির হলে জ্ঞান এমনিই ধরা দেবে। এর পরের অধ্যায় হলো মনের স্বরূপ। স্বামীজি আমাদের মনের একটি অত্যন্ত মজাদার সত্য বর্ণনা দিয়েছেন। তিনি কল্পনা করতে বলেছেন, একটি বাঁদর যাকে মদ খাওয়ানো হয়েছে, তার উপর তাকে একটি বিচ্ছু কামড়েছে, আর শেষে তার উপর একটি ভূত ভর করেছে। আমাদের মনের অবস্থা ঠিক তেমন। সারাক্ষণ কাম, ক্রোধ, লোভ আর দুশ্চিন্তার ঢেউ আমাদের মাথায় আসতে পড়ছে। রাজযোগের প্রথম লক্ষ্য হলো এই পাগল বাঁদর মনকে শান্ত করা। বিবেকানন্দ বলেছেন, আমরা আমাদের মনের দাস হয়ে আছি। বাইরে কোনো পরিস্থিতি বা মানুষের কথা শুনে আমরা কখনো রেগে যাই, কখনো ভেঙে পড়ি। রাজযোগ আমাদের শেখায় কিভাবে মনের মালিক হওয়া যায়। যখন আপনি আপনার মনের মালিক হবেন, তখনই আপনি প্রকৃত স্বাধীনতা বা মুক্তির স্বাদ পাবেন। এর পরের অধ্যায় হলো চিত্তবৃত্তি নিরোধ। পতঞ্জলি যোগসূত্রের একটি বিখ্যাত শ্লোক স্বামীজি ব্যাখ্যা করেছেন, যোগ চিত্তবৃত্তি নিরোধ। এর মানে হলো মনের পরিবর্তন বা ঢেউগুলোকে থামানোই হলো যোগ। তিনি মনকে একটি স্বচ্ছ হ্রদের সাথে তুলনা করেছেন। যদি হ্রদের জলে সারাক্ষণ ঢেউ ওঠে তবে আপনি তার তলার বালি বা কোনো রত্ন দেখতে পাবেন না, কিন্তু যখন জল একদম স্থির হয়ে যায় তখন সব কিছু পরিষ্কার দেখা যায়। আমাদের মন যখন শান্ত হয় তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ বা আত্মাকে চিনতে পারি। এর পরের অধ্যায় হলো অষ্টাঙ্গ যোগ, সাফল্যের 8টি সিঁড়ি। বন্ধুরা, আগের পর্বে আমরা জেনেছি মন কিভাবে কাজ করে। এবার প্রশ্ন হলো, এই পাগল বাঁদর মনকে নিয়ন্ত্রণ করার প্র্যাকটিক্যাল উপায় কি? মহর্ষি পতঞ্জলি এই সমস্যার সমাধানের জন্য অষ্টাঙ্গ যোগ বা 8টি ধাপের কথা বলেছেন।
স্বামী বিবেকানন্দ এই ধাপগুলোকে আধুনিক মানুষের জন্য অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন। মনে রাখবেন, এই ধাপগুলো একে অপরের পরিপূরক। আপনি যদি প্রথম ধাপগুলো ঠিকভাবে না করেন তবে শেষের ধাপে পৌঁছানো অসম্ভব। প্রথম ধাপ হলো জম, মানে চরিত্রের ভিত্তি। স্বামীজি বলেছেন, রাজ্য কেবল কতগুলো ব্যায়াম নয়, এটি একটি জীবন দর্শন। জম হলো আমাদের নৈতিক চরিত্র গঠনের ভিত্তি। এর 5টি প্রধান দিক আছে। একটা দিক হচ্ছে অহিংসা বা নন ভায়োলেন্স, মানে কায় মনোবাক্যে কাউকে আঘাত না করা। স্বামীজি বলেছেন, যার মনে ঘৃণা আছে তার মন কখনো স্থির হতে পারে না। তারপর হচ্ছে সত্য বা ট্রুথফুলনেস, চিন্তা, কথা ও কাজে এক থাকা। বিবেকানন্দের মতে সত্যের পথই বীরের পথ। যে মিথ্যে বলে তার স্নায়ু দুর্বল হয়ে যায়, আর দুর্বল স্নায়ু নিয়ে বড় কোনো লক্ষ্য জয়ী করা সম্ভব নয়। অস্তেয়, নন স্টিলিং, অন্য কারো জিনিসের প্রতি লোভ না করা। তারপর হলো ব্রহ্মচর্য, এটি রাজযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্বামীজি বলেছেন, আমাদের শরীরের শক্তিকে অপচয় না করে তাকে মস্তিষ্কে সঞ্চয় করতে হবে। এর ফলেই স্মৃতি শক্তি বৃদ্ধি ও মেধা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে অপরিগ্রহ বা নন রিসিভিং, মানে প্রয়োজনের অতিরিক্ত কিছু গ্রহণ না করা, এতে মন হালকা থাকে। দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়ম। জম যদি সমাজের সাথে ব্যবহারের নিয়ম হয়, নিয়ম হলো নিজের প্রতি শৃঙ্খলা। প্রথম হচ্ছে সোচ, শরীর ও মনের পবিত্রতার জন্য। তারপরে হচ্ছে সন্তোষ, যা আছে তাতে সন্তুষ্ট থাকা। স্বামীজি বলেছেন, উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু সারাক্ষণ অতৃপ্তিতে ভোগা মনের শান্তি নষ্ট করে। তারপরে হচ্ছে তপস্যা, লক্ষ্য অর্জনের জন্য কষ্ট সহ্য করা। তারপরে হচ্ছে স্বাধ্যায়, মহৎ গ্রন্থপাঠ এবং নিজেকে জানা। তারপরে হচ্ছে ঈশ্বর প্রণিধান, নিজের অহংকার বিসর্জন দিয়ে এক মহাজাগতিক শক্তির উপর ভরসা রাখা। তৃতীয় ধাপ হচ্ছে আসন। আমরা অনেকেই মনে করি আসন মানেই জিমন্যাস্টিক, কিন্তু স্বামীজি বলেছেন স্থির সুখম আসনম, অর্থাৎ যে অবস্থায় আপনি দীর্ঘক্ষণ আরামদায়কভাবে এবং স্থির হয়ে বসে থাকতে পারবেন সেটাই আপনার আসন। কেন এটি জরুরি? বিবেকানন্দ বলেছেন, আমাদের শরীরের ভেতর দিয়ে অনেক স্নায়বিক প্রবাহ বয়ে যায়। আপনি যদি কুঁজো হয়ে বসে থাকুন বা বারবার নড়াচড়া করেন তবে সেই প্রবাহ বাধা পায়। তাই মেরুদণ্ড সোজা রেখে বসা অত্যন্ত জরুরি। এটি কেবল ধ্যানের জন্য নয়, আপনি যখন অফিসে বসে কাজ করছেন বা পড়াশোনা করছেন তখন আপনার বসার ভঙ্গি বা পশ্চার আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা নির্ধারণ করে। চতুর্থ ধাপ প্রাণায়াম, মহাজাগতিক শক্তির নিয়ন্ত্রণ। এটি রাজযোগের অন্যতম বৈজ্ঞানিক অধ্যায়। স্বামীজি বলেছেন, প্রাণ মানে কেবল নিঃশ্বাস নয়, এটি হলো সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি। আমাদের শরীরে এই প্রাণের বহিঃপ্রকাশ হলো নিঃশ্বাস। নিঃশ্বাস ও মন, লক্ষ্য করবেন আপনি যখন রেগে যান তখন আপনার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়, আবার যখন শান্ত থাকেন নিঃশ্বাস ধীর হয়। অর্থাৎ নিঃশ্বাস নিয়ন্ত্রণ করলে মনকেও নিয়ন্ত্রণ করা যায়। তারপর হচ্ছে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক। প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের স্নায়ুগুলোকে শান্ত করি। এর ফলে আমাদের ফোকাস বা একাগ্রতা কয়েক গুণ বেড়ে যায়। স্বামীজি এখানে সতর্ক করেছেন যে প্রাণায়াম খুব ধীরে এবং সঠিক নিয়ম মেনে করা উচিত, কারণ এটি সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। এর পরের ধাপ হচ্ছে প্রত্যাহার বা মনের রাশ টানা। বন্ধুরা, আমরা যম, নিয়ম, আসন এবং প্রাণায়ামের মাধ্যমে শরীরকে প্রস্তুত করেছি। এবার লড়াই শুরু হবে সরাসরি মনের সাথে। প্রত্যাহার শব্দটির অর্থ হলো আরোহণ করা বা ফিরিয়ে আনা। আমাদের ইন্দ্রিয়গুলো সারাক্ষণ বাইরের দিকে ছুটে বেড়ায়। আমরা রাস্তায় বেরোলে রঙিন বিজ্ঞাপন দেখি, কানে গান শুনি, আমাদের শক্তি অপচয় হচ্ছে। স্বামীজি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। কল্পনা করুন আপনার মন একটি হ্রদ এবং বাইরের বিষয়গুলো হলো পাথর। যখন বাইরে কোনো ঘটনা ঘটে, কেউ আপনাকে গালি দেয় বা প্রশংসা করে, তখন সেই পাথর হ্রদে পড়ে যায় এবং মনে ঢেউ ওঠে। প্রত্যাহার মানে হলো সেই শক্তি অর্জন করা যাতে বাইরের কোনো ঘটনা আপনার মনের হ্রদে ঢেউ না তুলতে পারে। যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝি, অফিসের কাজের চাপে বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের ভিড়ে আপনি নিজেদের হারিয়ে ফেলেন। প্রত্যাহার আপনাকে শেখাবে কিভাবে সুইচ অফ করতে হয়।
যখন আপনি কাজ করবেন তখন যেন পৃথিবী আপনার কাছে অস্তিত্বহীন হয়ে যায়। এটাই হলো প্রত্যাহারের সাফল্য। ষষ্ঠ ধাপ হলো ধারণা, ফোকাস বা একাগ্রতা। প্রত্যাহারের পর আসে ধারণা। এর মানে হলো মনকে একটি নির্দিষ্ট বিন্দুতে বা হৃদয়ে স্থির করার চেষ্টা করা। স্বামীজি বলেছেন, মনকে এক জায়গায় ধরে রাখাই হলো ধারণা। আপনি আপনার প্রিয় কোনো প্রতিকৃতি বা হৃদয়ের ভেতর একটি জ্যোতি কল্পনা করে সেখানে মনকে স্থির করার চেষ্টা করুন। মন বারবার পালাবে, কিন্তু আপনাকে বারবার ফিরিয়ে আনতে হবে। বিবেকানন্দ বলেছেন, মন যখন স্থির হয় তখন সেই বিষয়ের সমস্ত গোপন রহস্য আপনার কাছে উন্মোচিত হয়। আপনি যদি একজন স্টুডেন্ট হন, তবে এই ধারণা আপনাকে 1 ঘন্টার পড়া 10 মিনিটেই করতে সাহায্য করবে। তারপর হলো কুণ্ডলিনী শক্তির রহস্য, ঘুমন্ত সর্পের জাগরণ। স্বামীজির রাজযোগের বইতে সবচেয়ে চর্চিত এবং রোমাঞ্চকর অধ্যায় হলো কুণ্ডলিনী, সুষুম্না নারী। স্বামীজি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের মেরুদণ্ডের ভেতরে একটি সূক্ষ্ম পথ আছে যাকে বলে সুষুম্না। সাধারণ মানুষের ক্ষেত্রে এই পথ বন্ধ থাকে। প্রথম হচ্ছে মূলাধার চক্র। মেরুদণ্ডের একদম নিচে একটি ত্রিকোণাকৃতি হাড়ের মধ্যে এক অসীম শক্তি ঘুমিয়ে আছে। একেই যোগীগণ বলে কুণ্ডলিনী। এটি অনেকটা কুণ্ডলী পাখি থাকা সর্পের মতো। শক্তির অর্ধগতি। যখন কোনো মানুষ কঠোর ব্রহ্মচর্য এবং রাজযোগ অভ্যাস করে, তখন এই ঘুমন্ত শক্তি জেগে ওঠে এবং সুষুম্না নাড়ি দিয়ে মস্তিষ্কের দিকে যাত্রা শুরু করে। এই শক্তি যখন একটির চক্রের পরে আরেকটি চক্র ভেদ করে ওপরে ওঠে, তখন মানুষের মধ্যে অসাধারণ প্রতিভা, অদ্ভুত স্মৃতিশক্তি এবং অতিমানবিক ক্ষমতা প্রকাশ পায়। অজশক্তি ও মেধার বিকাশ। বিবেকানন্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্য এখানে তুলে ধরেছেন, যাকে তিনি বলেছেন অজ। আমাদের শরীরে সবচেয়ে সূক্ষ্ম শক্তি আমাদের প্রজনন শক্তি। স্বামীজি বলেছেন, এই শক্তিকে যদি অপচয় না করে ঊর্ধ্বমুখী করো, তবে তা মস্তিষ্কে গিয়ে অজ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে মহান বক্তা, একজন সফল লিডার বা একজন সৃজনশীল মানুষের ভেতরে এই অজ শক্তি কাজ করে। স্বামীজি নিজে ছিলেন এই শক্তির মূল প্রতীক। তিনি বলেছেন, যে ব্যক্তি অজশক্তি বেশি, তার কথায় এক অদ্ভুত আকর্ষণ থাকে। তিনি যা বলেন মানুষ তা শুনতে বাধ্য। আপনার কেরিয়ারে যদি আপনি একজন প্রখর, মেধাবী এবং প্রভাবশালী ব্যক্তি হতে চান, তবে এই অজশক্তির সংরক্ষণ ও বিকাশ অপরিহার্য। বিপদ ও সতর্কতা, গুরুর প্রয়োজনীয়তা। স্বামীজি এই অধ্যায়ে একটি বড় সতর্কবাণী দিয়েছেন। কুণ্ডলিনী জাগরণ কোনো খেলা নয়। উপযুক্ত চরিত্র গঠন এবং গুরুর নির্দেশ ছাড়া এটি করা বিপজ্জনক হতে পারে। যদি আপনার মন প্রবৃত্ত না হয়, তবে এই শক্তি ভুল পথে চালিত হয়ে আপনার শরীরের এবং মনের ক্ষতি করতে পারে। তাই রাজযোগের পথে চরিত্র গঠন হলো আসল নিরাপত্তা। বন্ধুরা, আগের পর্বে আমরা ধারণা বা মনকে একটি বিন্দুতে স্থির করা শিখেছি, কিন্তু আমাদের মন তো চঞ্চল। সে 1 সেকেন্ডে স্থির হয়ে আবার অন্য চিন্তায় পালিয়ে যায়। ধ্যান হলো সেই অবস্থা যেখানে মন আর অন্য কোথাও পালায় না। স্বামীজির ধ্যানের একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। যখন আপনি একটি পাত্র থেকে জল ঢালেন, তখন তা ফোঁটায় ফোঁটায় পড়ে, কিন্তু যদি আপনি তেল ঢালেন, তখন তা একটি অবিচ্ছিন্ন ধারায় পড়ে। ধ্যানের অবস্থাও ঠিক তেমন। যখন আপনার মন কোনো একটি বিষয় এমনভাবে স্থির হয় যে মাঝখানে অন্য কোনো চিন্তা আসে না, তখন তাকে ধ্যান বলে। আপনারা কি জানেন কেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বা শিল্পীরা ঘন্টার পর ঘন্টা কাজ করে ক্লান্ত হন না? কারণ তারা অজান্তেই ধ্যানে মগ্ন থাকেন। স্বামীজি বলেছেন, ধ্যান মনের সেই শক্তি যা আপনাকে জাগতিক সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে এক অদ্ভুত সৃজনশীল আনন্দ দেয়। আপনি যদি আপনার কেরিয়ারে ফ্লো স্টেট অর্জন করতে চান, তবে ধ্যানের কোনো বিকল্প নেই। এর পরের ধাপ হচ্ছে সমাধি। এটি রাজযোগের শেষ এবং সর্বোচ্চ ধাপ। স্বামীজি সমাধিকে ব্যাখ্যা করেছেন অত্যন্ত বৈজ্ঞানিকভাবে। তিনি বলেছেন, ধ্যানের গভীর স্তরে যখন মানুষ নিজে আমিকে ভুলে যায়, কেবল সেই ধ্যেয় বস্তুর এক হয়ে যায়, তখন তাকে সমাধি বলে। স্ববিকল্প সমাধি, যেখানে মনের কিছু অংশ বা সংস্কার অবশিষ্ট থাকে। আর হচ্ছে নির্বিকল্প সমাধি। এটি হলো চূড়ান্ত মুক্তি। এখানে কোনো আমি নেই, কোনো জগৎ নেই, আছে কেবল অসীম আনন্দ এবং জ্ঞান।
বিবেকানন্দ বলছেন, সমাধিতে মানুষ এমন এক সত্যের মুখোমুখি হয় যা সাধারণ বুদ্ধি বা তর্ক দিয়ে পাওয়া সম্ভব না। আধ্যাত্মিক জ্ঞান বনাম সাধারণ বুদ্ধি। বিবেকানন্দ এই অধ্যায়ে মানুষের জ্ঞানের 3টি স্তর বুঝিয়েছেন। সহজাত সংস্কার, যা পশু পাখিদের মধ্যে থাকে, যেমন খিদে পেলে খাওয়া, এটি অভ্রান্ত কিন্তু সীমাবদ্ধ। দ্বিতীয় হচ্ছে বুদ্ধি বা বিচার, যা মানুষের থাকে। আমরা তর্কের মাধ্যমে সত্য খুঁজি, কিন্তু বুদ্ধি সব প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ বুদ্ধির একটি সীমা আছে। তৃতীয় প্রেরণা বা দিব্যজ্ঞান, বুদ্ধির যেখানে শেষ সেখান থেকেই দিব্যজ্ঞানের শুরু। মহাপুরুষেরা যে সত্য প্রচার করেন তা তাঁরা এই সমাধি বা অনুপ্রেরণার মাধ্যমেই পেয়ে থাকেন। রাজযোগ তোমাদের সাধারণ মানুষ থেকে এই ঋষি বা দিব্যজ্ঞানী হওয়ার বৈজ্ঞানিক পথ দেখায়। পরের অধ্যায় যোগের ফল, অতিমানবিক শক্তি বা যাকে আমরা সিদ্ধি বলি। স্বামীজি স্বীকার করেছেন যে রাজযোগ অভ্যাস করলে মানুষের মধ্যে কিছু অলৌকিক শক্তি বা সিদ্ধি আসতে পারে, যেমন অন্যের মন পড়া, ভবিষ্যৎ জানা বা রোগ সারানো। কিন্তু তিনি কঠোরভাবে সতর্ক করেছেন এই শক্তিগুলোর পেছনে ছুটবেন না। স্বামীজির মতে এই শক্তিগুলো হলো আধ্যাত্মিক পথের বাধা। এগুলো মানুষকে অহংকারী করে তোলে এবং লক্ষ্য থেকে বিচ্যুত করে। একজন প্রকৃত রাজযোগীর লক্ষ্য অলৌকিক ক্ষমতা নয়, তার লক্ষ্য হলো মুক্তি। আপনি যদি কেরিয়ারে সফল হতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেন, তবে আপনার পতন নিশ্চিত। স্বামীজির এই শিক্ষা আজও আমাদের জন্য ধ্রুব সত্য। এর পরের অধ্যায় হলো অভ্যাস ও বৈরাগ্য, সাফল্যের মূল মন্ত্র। অনেকে জিজ্ঞেস করেন, স্বামীজি, মন তো স্থির হয় না, আমি কি করব? বিবেকানন্দ উত্তর দিয়েছেন 2টি শব্দে, অভ্যাস এবং বৈরাগ্য। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট জায়গায় বসে মনকে শান্ত করার চেষ্টা করো। একদিনে হবে না, হয়তো 1 বছরেও হবে না, কিন্তু লেগে থাকলে অবশ্যই হবে। যা আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় তাকে ত্যাগ করো, এবং কেরিয়ারে এটি হতে পারে অতিরিক্ত আলস্য বা অপ্রয়োজনীয় বিনোদন। বন্ধুরা, আমরা এই ধাপগুলি পালন করে এসেছি, কিন্তু প্রশ্ন জাগতে পারে যে আমি তো সন্ন্যাসী নই, আমি একজন ছাত্র বা চাকরিজীবী, আমার জন্য রাজযোগের কাজ কি? স্বামীজি এই প্রশ্নের উত্তর দিয়েছেন অত্যন্ত স্পষ্টভাবে। তিনি বলেছেন, রাজযোগ কোনো গুহায় বসে থাকার বিজ্ঞান নয়, এটি হলো কর্মক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার বিজ্ঞান। বিবেকানন্দ বলেছেন, রাজযোগের উদ্দেশ্য হলো মানুষকে স্বাধীন করা। আমরা যখন প্রকৃতির গোলাম, একটু বৃষ্টি পড়লে আমাদের মন খারাপ হয়, কেউ একটু কটু কথা বললে আমরা রেগে যাই, রাজযোগ আমাদের শেখায় কিভাবে এই প্রতিকূলতার ঊর্ধ্বে ওঠা যায়। আপনি যদি একজন রাজযোগী হন, তবে অফিসের চাপ বা পড়াশোনার দুশ্চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি আপনার মনের মালিক হবেন এবং পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে না। ভয়কে জয় করা। স্বামীজি রাজযোগের মাধ্যমে যে শক্তি আমাদের দিয়েছেন তার নাম হলো অভয়। তিনি একটি গল্প বলতেন, একবার কাশীতে তাকে একদল বাঁদর তাড়া করেছিল। তিনি ভয়ে দৌড়াচ্ছিলেন, তখন এক সন্ন্যাসী তাকে বললেন, পালাচ্ছ কেন? বাঁদরগুলোর মুখোমুখি দাঁড়াও। স্বামীজি যখনই ঘুরে দাঁড়ালেন, বাঁদরগুলি পালিয়ে গেল। আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক তেমন। আমরা যখনই সমস্যা থেকে পালাতে চাই, সমস্যা আমাদের পিছু নেয়। রাজযোগ আমাদের মনের সেই সাহস যোগায় যাতে আমরা পরিস্থিতির চোখের দিকে চোখ রেখে বলতে পারি, আমি ভয় পাই না। এর পরের অধ্যায় হলো মুক্তি বা মোক্ষ, স্বাধীনতার প্রকৃত অর্থ। রাজযোগের চূড়ান্ত লক্ষ্য হলো মুক্তি। স্বামীজি বলেছেন, মানুষ আসলে মুক্ত, কিন্তু সে ভুলে গেছে। আমরা মায়ার জালে আটকে আছি। আমরা ভাবি টাকা থাকলে আমি সুখী হব বা বড় বাড়ি হলে আমি শান্তিতে থাকব। কিন্তু রাজযোগ শেখায় যে শান্তি বাইরে নেই, আছে আমাদের ভেতরে। যখন আমরা মন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি এই শরীরের ঊর্ধ্বে এক অনন্ত আত্মা। সেই অবস্থায় পৌঁছে গেলে আপনার আর কোনো অভাব থাকবে না। আপনি তখন কর্ম করবেন কেবল আনন্দের জন্য, ফলের আশায় নয়। একেই গীতায় নিষ্কাম কর্ম বলা হয়েছে, যা স্বামীজি রাজযোগের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে বুঝিয়েছেন। আমাদের কেরিয়ার টেলসের দর্শকদের জন্য বলি, স্বামীজির এই শিক্ষা অনুযায়ী একটি ছোট ডেইলি রুটিন এখানে যোগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠো এবং এই সময় প্রকৃত শান্ত থেকে ধ্যানের অভ্যাস করো।
তারপর হচ্ছে প্রাণায়াম ও আসন। প্রতিদিন অন্তত 20 মিনিট শরীর ও নিঃশ্বাস নিয়ে কাজ করো, এটি আপনার সারাদিনের এনার্জি লেভেল বাড়িয়ে দেবে। তারপর হচ্ছে সৎ চিন্তা। সারাদিন যা করুন না কেন মনে রাখবেন আপনি যা ভাবছেন তাই হবে। নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। তারপর হচ্ছে বিশ্রাম ও প্রত্যাহার। রাতে ঘুমানোর আগে 5 মিনিট সারাদিনের কাজ পর্যালোচনা করুন এবং মনকে শান্ত করে সব দুশ্চিন্তা ত্যাগ করুন। সবশেষে স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছেন, তুমি সেই পরম শক্তি, তুমি তত্ত্বমসি। আপনার কেরিয়ারের লড়াইয়ে আপনি হয়তো হাজারবার হোঁচট খাবেন, মানুষ আপনাকে নিয়ে বিদ্রূপ করবে, কিন্তু আপনার ভেতরে যে রাজযোগী আছে তাকে জাগিয়ে তুলুন। বিবেকানন্দের ভাষায়, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আপনার ভেতরের যে অসীম সমুদ্র লুকিয়ে আছে তাকে চিনুন। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। আজ থেকেই নিজের মনের রাজা হন এবং আজ থেকেই আরও ভাবে নিজেকে ভালো করার চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে কেরিয়ার টেলসে।